নমস্কার প্রিয় বন্ধুরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে বিহার স্টেট বেঙ্গলি এক্সামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। আর কয়েকটা ঘন্টা পরেই হচ্ছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা রয়েছে এবং পাশাপাশি হচ্ছে বিপিএসসির যে থার্ড পেপার রয়েছে সেই থার্ড পেপারের জন্য উপযুক্ত কিছু ব্যাকরণ সম্মত যে প্রশ্ন, সাধারণত হচ্ছে কি বিগত বছরের প্রশ্নগুলিতে যে ধরনের প্রশ্ন এসেছে তার দিকে তাকিয়েই এই প্রশ্ন তৈরি করা। তো আমি আশা করব তোমরা পুরো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো শুরু করছি আর দেরি না করে কিছু প্রশ্নের আলোচনা। এবং তোমরা এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করো যাতে সকলেই বিহার স্টেটের যে ধরনের প্রশ্ন হয় তার সম্পর্কে অনেকটা তোমরা অভিজ্ঞতা অর্জন করতে পারো। তো প্রথমেই চলে যাচ্ছি যে বিহার স্টেটের যে ধরনের বাংলা প্রশ্ন বা বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলোর কিছু হচ্ছে কি বলতে। সাধারণত হচ্ছে কি যে বিহার স্টেটের বিগত বছরের যে প্রশ্নগুলি রয়েছে তাতে দেখা গেছে যে ব্যাকরণের একেবারে ডেপথ থেকে এবং কি বেস্ট কোশ্চেন যেগুলো থাকে অর্থাৎ মূল ভিত্তি বা ব্যাকরণের যে মূল অংশ সেগুলো ধরে প্রশ্ন হয়। এখানে পুরো হচ্ছে কি আমি প্রশ্ন সব দিতে পারিনি, এক ভিডিওতে এতগুলো আলোচনা করা যায় না, ভিডিওর দৈর্ঘ্য বড় হয়ে যায়। তো এখানে সাধারণত হচ্ছে কি মোট 45টি প্রশ্ন রয়েছে, যার মধ্যে থেকে তোমরা যে অনেক প্রশ্ন কমন পেতে পারো এবং যে বিগত বছরের কিছু প্রশ্নপত্র এখানে হচ্ছে কি আমি সরাসরি সমাধান আকারে দিয়েছি। সাধারণত হচ্ছে যে পরীক্ষার আগে লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য এই ধরনের দ্রুত প্রিপারেশনের জন্য এটা করা হয়েছে। তাহলে দেখো, যেসব শব্দ সন্ধির সূত্রের মধ্যে পড়ে না অথচ সন্ধিবদ্ধ হয় সেগুলো হচ্ছে নিপাতন সন্ধি, ঠিক আছে। আর আমি এখানে কিছু নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ দিয়ে দিয়েছি। তো তোমরা স্বাভাবিকভাবে ভিডিও দেখো এবং ভিডিও দেখে বিষয়টিকে বুঝতে পারবে এবং পড়ে নাও। সবগুলো হচ্ছে কি আমি এখানে বলে দিচ্ছি না, অনেক প্রশ্নই রয়েছে। এরপর ক্রিয়াপদ ছাড়া বাক্যে বাকি যেসব পদ থাকে সেগুলোকেই বলা হয় নামপদ, ঠিক আছে। ক্রিয়াপদ ছাড়া বাক্যে যে সমস্ত পদগুলো থাকে সেগুলোকে বলা হয় কি, সেগুলোকে বলা হয় নামপদ, ঠিক আছে। এরপর শব্দ বা ধাতু বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহারের যোগ্যতা দান করলে তাকেই বলা হয় পদ। বাক্যের প্রধান অংশ কটি? বাক্যের প্রধান অংশ হচ্ছে দুটি, উদ্দেশ্য এবং বিধেয়। লিঙ্গ, বচন, পুরুষ ও বিভক্তি ভেদে বিশেষ্য, সর্বনাম, ক্রিয়াপদ, বিশেষণ পদের রূপের পরিবর্তন হলে সেগুলিকে বলা হয় সব্যয় পদ। দেখো, অব্যয় পদের বিপরীত হচ্ছে সব্যয় পদ। অব্যয় পদ মানে কি, যেমন না, নয়, নন, নও, কিন্তু, যাদের হচ্ছে কি লিঙ্গ, বচন, পুরুষ বিভক্তি ভেদে পরিবর্তন হয় না সেগুলি হচ্ছে অব্যয় এবং যাদের পরিবর্তন হয় সেগুলি হচ্ছে সব্যয়। ধাত্ববয়ব কোনগুলো? সাধারণত হচ্ছে কি যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়, অর্থাৎ যেগুলো সব ক্ষেত্রেই যুক্ত হতে পারে সেগুলোকে ধাত্ববয়ব বলা হয়। কয়েকটি সংযোজক অব্যয় এখানে উদাহরণ দেওয়া হয়েছে, ও, আর, এবং, তথা, বনাম। তারপর যে কয়েকটি বিয়োজক অব্যয় হলো কিংবা, অথবা, বা, নতুবা। এরপর বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সমস্ত অব্যয় ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় বাক্যালঙ্কার অব্যয়, যেমন তো, আর, গো, না ইত্যাদি। তারপর রয়েছে যে সমাসের ব্যাসবাক্য হয় না তাদেরকেই বলা হয় নিত্য সমাস, ঠিক আছে। দু একটি উদাহরণ দিয়ে দিয়েছি। যে সমাসে সমস্ত পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় তাদেরকে অলোপ সমাস বা অলোপ সমাস বলে। বাক্যের ক্ষেত্রে প্রাণীবাচক কর্ম সর্বদাই গৌণ কর্ম হয় এবং বস্তুবাচক কর্ম সর্বদা মুখ্য কর্ম হয়, এটা তোমরা জানো, উদাহরণ দিয়ে আমি ব্যাখ্যা করে দিয়েছি, পড়ে নেবে। বাকযন্ত্রের একবারের প্রচেষ্টায় উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমূহই হলো দল। এরপর ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে বলা হয় রূপ। তারপর শব্দের মূল অংশকেই বলা হয় প্রকৃতি। প্রাতিপদিক বিষয়গুলো কি? প্রকৃতি ও প্রত্যয় মিলে যে নতুন শব্দ গঠিত হয় তাই হচ্ছে প্রাতিপদিক। বিভক্তি সবসময় শব্দের সঙ্গে এক মাত্রা যুক্ত হয়ে বসে, অনুসর্গ শব্দের পরে আলাদা মাত্রায় বসে, যেমন ঘর থেকে, এখানে থেকেটা হচ্ছে অনুসর্গ, আর রাস্তায় সে দাঁড়িয়ে আছে, রাস্তায়ের অন্তস্থ হচ্ছে বিভক্তি। দ্বন্দ্ব সমাসের অপর নাম হলো সংযোগমূলক সমাস। কর্মধারয় সমাস মূলত ব্যাখ্যামূলক সমাসের অন্তর্ভুক্ত।
বহুব্রীহি সমাস বর্ণনামূলক সমাসের অন্তর্ভুক্ত। এরপর ফেসবুক, অ্যাপস, স্পা, ইনস্টাগ্রাম, এগুলো সোশ্যাল মিডিয়া, এগুলো সবই হচ্ছে কি নবগঠিত শব্দ। ব্যাকরণ চর্চার বিপ্লব ঘটিয়েছেন কে? ফার্দিনান্দ দ্য সসুর। সংস্কৃত থেকে বাংলায় মোট 20টি উপসর্গ এসেছে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন কি? ঋগ্বেদ। ঠিক আছে। তারপর প্রাচীন ভারতীয় আর্য ভাষার নাম বৈদিক ভাষা বা ছান্দস ভাষা। এরপর অতি দ্রুত কোনো বিষয়কে সংক্ষেপে বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয়, একটা দীর্ঘ শব্দকে ছোট করে বলার রীতি হচ্ছে ক্লিপিংস বা খণ্ডিত শব্দ। ঠিক আছে। এরপর কিছু মুন্ডমাল শব্দের এক্সাম্পল দিয়ে দিয়েছি। তারপর পুস্তক হচ্ছে পুঁথি, হসপিটাল থেকে হাসপাতাল, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে শতনাসিক্যি ভবনের দৃষ্টান্ত। বাংলায় মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি। প্লুতস্বর বিষয়টা এখানে বুঝিয়ে বলা আছে, তোমরা দেখে নেবে। কম্পিত ব্যঞ্জনধ্বনি হচ্ছে বসনর, তাড়িত ব্যঞ্জনধ্বনি হচ্ছে ঢসিনর, তাড়িত অল্পপ্রাণ হচ্ছে ডসিনর, তাড়িত মহাপ্রাণ হচ্ছে ঢসিনর, আর পার্শ্বিক ধ্বনি হচ্ছে কি? ল। ঠিক আছে। এরপর প্রতিবর্গের প্রথম দ্বিতীয় ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি, মনে রাখবে। শব্দের শেষ বর্ণের পূর্ববর্ণকে সবসময় উপধা বলা হয়। ঠিক আছে। বিহার স্টেট এক্সামে এই ধরনের প্রশ্ন কিন্তু আগে পরে বহুবার এসেছে। কণ্ঠনালীয় ধ্বনি হিসাবে পরিচিত হচ্ছে কি? হ। কণ্ঠনালীয় ধ্বনি হিসাবে পরিচিত হচ্ছে কি? হ। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকেই বলা হয় গুচ্ছধ্বনি। ঠিক আছে। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি। যেমন ধরো এখানে উত্তর রয়েছে উত প্লাস তর, এখানে এই যে ত আবার এসছে। ঠিক আছে। তারপর যে সমস্ত ধ্বনিকে বিভাজন করা যায় না সেগুলিকেই বলা হয় অবিভাজ্য ধ্বনি, যেমন দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি, সুর, তরঙ্গ। নামপদের বিভক্তিহীন মূল অংশই হচ্ছে কি? শব্দ। ঠিক আছে। সাধিত শব্দ কাকে বলে? সমাসের দ্বারা গঠিত বা ধাতু বা শব্দের পরে প্রত্যয়যুক্ত হয়ে যে সব শব্দ গঠিত হয় সেগুলোকে সাধিত শব্দ বলে। যেমন ধরো গমন, গম প্লাস অনট। ঠিক আছে। মৌলিক শব্দকে ভাগ করা যায় না, মূল শব্দ যেটা, আর সাধিত শব্দে সবসময় হচ্ছে কি? সবসময় কোনো না কোনো কিছু যুক্ত হয়ে যাবে, এটাই হচ্ছে প্রধান বিষয়। তারপর হচ্ছে কি যৌগিক শব্দ কাকে বলে? যে সকল সাধিত শব্দ প্রকৃতি ও প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে পাওয়া যায় তাদেরকেই বলা হয় কি? সাধিত শব্দ। ঠিক আছে। তাদেরকে বলা হয় যৌগিক শব্দ। যেমন ধরো কি? যেমন করণীয়, করণীয় হচ্ছে করা উচিত অর্থে। ঠিক আছে। অনীয় প্রত্যয় যুক্ত হয়েছে। আলী, ঠাকুর আলী মানে ঠাকুরের ভাব। ঠিক আছে। তেমনই হচ্ছে কি যে যোগরূঢ় শব্দ। তারপর হচ্ছে রূঢ় শব্দ। রূঢ় শব্দ হচ্ছে কি? রূঢ় শব্দ এক কথায় লোকপ্রচলিত শব্দকেই রূঢ় শব্দ বলে। যেমন ধরো যে সকল সাধিত শব্দ প্রকৃতি প্রত্যয় জাত অর্থ বহন না করে সাধারণ জনসমাজে তার যে অর্থ থাকে সেটাকেই আশ্রয় করে, সেটাই হচ্ছে কি? রূঢ় শব্দ। যেমন মণ্ডপ, যার অর্থ হচ্ছে কি মণ্ড বা ভাতের ফ্যান যে পান করে, কিন্তু অ্যাকচুয়ালি এর অর্থটা হচ্ছে কি? লোকপ্রচলিত অর্থ হচ্ছে দেবালয় বা গৃহ। তারপর যে সকল শব্দ প্রকৃতি প্রত্যয় জাত অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে তখন সেটাকে বলা হয় কি? তখন সেটাকে বলা হয় যোগরূঢ় শব্দ। ঠিক আছে। এই যোগরূঢ় শব্দ মানে একটা বিশেষ অর্থ। যেমন পঙ্কজ মানে পাকে জন্মায় যা, পাকে অনেক কিছু জন্মায়, যেমন শ্যাওলা, শালুক, তারপর ঝিনুক, এই সমস্ত বিভিন্ন শাক, এগুলো সবই হচ্ছে কি? পঙ্কজ। কিন্তু একটাই হচ্ছে কি? পঙ্কজ হচ্ছে পদ্ম ফুলকে বলা হয়, মানে পাকে জন্মায় যা, তাই হচ্ছে পঙ্কজ। এরপর তদ্ভব শব্দ হচ্ছে কি? শব্দের প্রাণ। এরকম আরও বহু হচ্ছে ব্যাকরণ সংক্রান্ত আরও প্রশ্ন রয়েছে, এবং স্বাভাবিকভাবে বিপিএসসির আগে আমি চেষ্টা করব আরও হচ্ছে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এভাবেই তুলে ধরার। তো ততক্ষণ তোমরা ভিডিওটির সঙ্গে থাকো, পুরো ভিডিওটিকে দেখো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও একবার সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।